কালো একটা ব্ল্যাক পেন লাগবে। ঠিক আছে আমি দিচ্ছি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এখানে জয়েন করেছে একজন, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ডক্টর নার্গিস। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? আমার বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখা কি যাচ্ছে? দেখাটা কেটে যাচ্ছে না? ফাইব্রয়েড, পলিপ, আর এটা হচ্ছে আচ্ছা, একটু বোর্ডটা ঠিক করতে হবে, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। দাঁড়াও 1 মিনিট, একটু 1 মিনিট, ওদেরকে ফোন দিচ্ছি দেখুন। আচ্ছা, আমি একটু নিচে থেকে লিখি, দেখো তোমরা একটু দেখতে পারো কিনা। তাহলে ফার্স্টে আমাদের ক্লাস হবে হচ্ছে ফাইব্রয়েডের উপরে, দেন আমরা যাব হচ্ছে যে পলিপ, এওবি এন্ড থালাস। এই যে একটু করতে হবে, উপরে তুলতে হবে, লেখা কেটে কেটে যাচ্ছে। আর একটু কি জুম, একটু জুম করলে ভালো হয়। ক্লিয়ার দেখা যাচ্ছে কি লেখাটা? একটু জুম করলে ভালো হয় আপু। হ্যাঁ, একটু জুম করে দাও, আর একটু আর একটু উপরে তুলে দাও। হ্যাঁ, এবার কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে আপু, এখন ঠিক আছে না? ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করবো হচ্ছে ফাইব্রয়েডের উপরে। আমাদের যে চারটা টপিকস আছে তার মধ্যে ফাইব্রয়েড এবং ডিওবি এই দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে আমাদের শর্ট আনসার কোশ্চেন থাকবে, সিঙ্গেল বেসড আনসারও থাকবে। আর পলিপটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অস্পির জন্য। ডিসমেনোরিয়া থেকে ইউজুয়ালি ওভাবে কোনো কোশ্চেন আসে না, অ্যাজ এ হোল ডিডি অফ ডিসমেনোরিয়া এরকম ভাবে হয়তো কোনো টপিকস এর উপর আসে, কিন্তু শুধু ডিসমেনোরিয়ার সংজ্ঞা, শুধু ডিসমেনোরিয়ার ক্রাইটেরিয়া, এরকম ভাবে আমাদের আসলে ডিসমেনোরিয়া থেকে কোশ্চেন আসবে। তাহলে ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে ফাইব্রয়েড দিয়ে। আচ্ছা, আমরা একদম প্রথম থেকে যাবো, ইনসিডেন্স থেকে শুরু করব। ইউজুয়ালি ফাইব্রয়েডের ইনসিডেন্স আমাদের আউটডোর পেশেন্টের মধ্যে অ্যারাউন্ড 15 থেকে 20%, মানে আউটডোর পেশেন্ট যদি 100টা আসে তাহলে তার মধ্যে 15 থেকে 20টা আমরা কি পাবো? ফাইব্রয়েডের প্রবলেম পাবো। তার মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ফাইব্রয়েডের ইনসিডেন্স হচ্ছে 15 থেকে 20%। ইউজুয়ালি কাদের হয় এটা? রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয়। আমার ব্ল্যাক কলম দিলে ভালো। না 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 না, ঠিক আছে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ এজে ইউজুয়ালি আমাদের এই ফাইবারটা হবে। ফাইবারটা হবে কি রিপ্রোডাক্টিভ এজে, হ্যাঁ, অ্যারাউন্ড 25 থেকে 35, অ্যারাউন্ড 25 থেকে 35, ঠিক আছে? তাহলে ইনসিডেন্স 15 থেকে 20, এবং এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে হয়। ফাইব্রয়েড কি ডিজিজ? এটা ইউজুয়ালি হচ্ছে বিনাইন ডিজিজ, ইউজুয়ালি বিনাইন ডিজিজ, তবে কমপ্লিকেশন হিসেবে ম্যালিগনেন্সি হতে পারে, কমপ্লিকেশন হিসেবে ম্যালিগনেন্সি হতে পারে, বাট এটা কত? লেস দ্যান 0.1%, মানে 1000 জনের মধ্যে একজনের আমাদের ফাইব্রয়েডটা ম্যালিগনেন্সি হিসেবে, মানে ফাইব্রোসার্কোমা হিসেবে আসতে পারে, বাট এটা মোস্টলি হচ্ছে বিনাইন ডিজিজ, ঠিক আছে? আচ্ছা, ফাইব্রয়েডের অরিজিনটা কি? অরিজিনটা কি? এটা হচ্ছে সিঙ্গেল মাসেল সেল, সিঙ্গেল মাসেল সেল। হ্যাঁ, একটা ফাইব্রয়েড যখন হয় তখন কিন্তু এটা অনেকগুলো মাসেল, হ্যাঁ, ইউটেরাসের অনেকগুলো মাসেল একসাথে এসে একটা টিউমার তৈরি করে। এটা কি করে? একটা সিঙ্গেল মাসেল সেল থেকে কিন্তু এই ফাইব্রয়েডটা অ্যারাইজ করে। তো এটা মনে রাখতে হবে, সিঙ্গেল মাসেল সেল থেকে ফাইব্রয়েডটা অ্যারাইজ করে। এখন ইটিওলজি স্পেসিফিক কিন্তু আসলে ফাইব্রয়েডের কোনো স্পেসিফিক ইটিওলজি নাই। এটা আমরা ধরি যে হয়তো এটার সাথে কোনো
ক্রোমোজোমাল হচ্ছে যে রিলেশন আছে, ক্রোমোজোমাল ডিফেক্টের রিলেশন আছে, অথবা কোনো হচ্ছে যে ফ্যাক্টরের রিলেশন আছে, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে হয়। কিন্তু স্পেসিফিক ভাবে এখনো পর্যন্ত বলা হয় মানে বলা যায় না যে হ্যাঁ এটা আমার জেনেটিক কজের জন্য হয়েছে। তো ইউজুয়ালি আমরা এক নম্বরে যদি ধরি যে কিছু ক্রোমোজোমাল ডিফেক্টের জন্য হয়, কিছু ক্রোমোজোমাল ডিফেক্ট, কি ক্রোমোজোমাল ডিফেক্ট? 6, 7, 12, 14 এগুলাতে কি কি হতে পারে? ডিলেশন হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, ট্রান্সলোকেশন হতে পারে, ঠিক আছে? তাহলে কি ডিলেশন, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রান্সলোকেশন, এটা হচ্ছে ক্রোমোজোমাল ডিফেক্ট। হ্যাঁ, কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। কি কি ফ্যাক্টর? যেগুলো আমাদের মানে গ্রোথ ফ্যাক্টর, কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। যেমন কি কি গ্রোথ ফ্যাক্টর আছে? ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর। এই ধরনের গ্রোথ ফ্যাক্টর যেগুলো হচ্ছে আমাদের এই মাসেল সেলগুলোকে কি করে? গ্রো করতে সাহায্য করে। আর 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন। কি অরিজিন? এটা সিঙ্গেল মাসেল সেল থেকে আসে, এটা ইটিওলজিকে, এটা ক্রোমোসোমাল ডিফেক্টের জন্য হতে পারে। কোন কোন ক্রোমোসোমাল ডিফেক্ট? 6, 7, 12, 14 কি কি হতে পারে? ডিলেশন, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রান্সলোকেশন। আচ্ছা, গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর এন্ড প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর। আর কি আমাদের যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইব্রয়েড হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে? তাহলে এ পর্যন্ত যতটুকু লিখছে এ পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। যে কোনো জিনিসের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টর আর ইটিওলজি কিন্তু রিস্ক ফ্যাক্টর এবং ইটিওলজি কিন্তু এক না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কিন্তু ইউজুয়ালি এসবের ক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে, কারণ আমাদের গাইনোকোলজিক্যাল যে ডিজিজ গুলা, যে তোমার হচ্ছে যে বিনাইন ডিজিজ গুলা, যেমন অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, তারপরে হচ্ছে ফাইব্রয়েড, হ্যাঁ এগুলো কিন্তু স্পেসিফিক কোনো কজ নাই। যেমন কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এর কিন্তু স্পেসিফিক কজ আছে। হ্যাঁ আমি বলতে পারি যে এটা প্যাপিলোমা ভাইরাস দিয়ে আছে, তার মধ্যে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে কাদের এটা হতে পারে, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। কিন্তু আমাদের এই বিনাইন ডিজিজ গুলোতে কিন্তু স্পেসিফিক যেহেতু কোনো কজ নাই, তো স্পেসিফিক কজের উপরে কিন্তু কোশ্চেন গুলো কম থাকে, রিস্ক ফ্যাক্টরের উপরে মেইনলি কোশ্চেন গুলো থাকে। হ্যাঁ, যে কোনো কিছু রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে তার কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর থাকে, যে এটা হলে আমার বেশি হবে আর এটা হলে আমার কম হবে। তো এরকম প্রোটেক্টিভ ফ্যাক্টর, এবং এরকম ফাইব্রয়েডেরও কিছু রিস্ক ফ্যাক্টর এবং প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে। ফাইব্রয়েডের রিস্ক ফ্যাক্টর একটা হচ্ছে নালিপ্যারিটি। নালিপ্যারিটি মানে যাদের দেখা যায় যে বাচ্চা কাচ্চা হয় নাই, তাদের ইউজুয়ালি ফাইব্রয়েড হয়। কেন? কারণ হলো ফাইব্রয়েডের ক্ষেত্রে প্রোজেস্টেরনটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। হ্যাঁ, তো যার জন্য যখন আমি প্রেগনেন্ট হব তখন কিন্তু আমার ইস্ট্রোজেন লেভেলের সাথে সাথে একটা প্রোজেস্টেরন লেভেলও কাজ করতেছে। তো যখন প্রোজেস্টেরন লেভেল কাজ করতেছে তখন কিন্তু আমার ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যার জন্য যে যত বেশি প্রেগনেন্ট হয় তার প্রোজেস্টেরন এক্সপোজার তত বেশি হয় এবং তত কম কিন্তু ফাইব্রয়েড হওয়ার চান্স। যার জন্য নালিপ্যারিটি যত বেশি হবে ফাইব্রয়েড হওয়ার চান্সটা তত বাড়বে। তাহলে আমাদের একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে নালিপ্যারিটি। তারপর হচ্ছে হাই ইস্ট্রোজেন লেভেল। হাই ইস্ট্রোজেন লেভেল কেন? কারণ হচ্ছে ফাইব্রয়েডের একটা নিজস্ব ক্রাইটেরিয়া আছে যে ইস্ট্রোজেনের প্রতি ও বেশি হচ্ছে যে অ্যাট্রাকটিভ। তো যখন ইস্ট্রোজেনটা বেশি থাকে ওর কিন্তু গ্রোথটা বেশি হয়, যার জন্য হাই ইস্ট্রোজেন লেভেলে ওর একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে হাই ইস্ট্রোজেন লেভেল। তো হাই ইস্ট্রোজেন লেভেল, এবং এটা কোথায় থাকে? যেমন সেওতে কিন্তু আমাদের হাই ইস্ট্রোজেন লেভেল থাকে পলিসিস্টিক ওভারিতে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ইস্ট্রোজেন কন্টেনিং ওভারিয়ান টিউমার, এটা দরকার নেই, এটুকু যখন আচ্ছা হাই ফ্যাট ডায়েট। হাই ফ্যাট ডায়েট কেন? হাই ফ্যাট ডায়েট হলে মানুষ কি হবে? ওবেস হয়ে যাবে। হাই ফ্যাট ডায়েট হলে মানুষ কি হবে? ওবেস হয়ে যাবে। যদি ওবেস হয় তাহলে কি হবে? পেরিফেরাল অ্যারোমাটাইজেশন বেশি হবে, এবং পেরিফেরাল অ্যারোমাটাইজেশন বেশি হলে আমার শরীরে ইস্ট্রোজেন লেভেলটা বাড়ছে, তাই না? ইস্ট্রোজেন লেভেল যত বেশি বাড়বে আমাদের ফাইব্রয়েড হওয়ার চান্সটা তত বেশি হবে। আর একটা কি হাইপার কোলেস্টেরলেমিয়া। হাইপার কোলেস্টেরলেমিয়া ওই একই জিনিস। হাইপার কোলেস্টেরলেমিয়া কি দিকে? ফ্যাট বেশি, অ্যারোমাটাইজেশন বেশি এবং ইস্ট্রোজেন বেশি।
আচ্ছা, দেন হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক এথনিসিটি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর কি কি হচ্ছে, আর একটা হচ্ছে কি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। সরি, তাহলে দেখো রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি হচ্ছে, একটা নালিপ্যারিটি, হাই এস্ট্রোজেন লেভেল, পলিসিস্টিক ওভারি, হাই ফ্যাট ডায়েট, ওবেসিটি, হাইপার কোলেস্টেরলেমিয়া, ব্ল্যাক এথনিসিটি, আর একটা হচ্ছে কি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। আচ্ছা, প্রোটেক্টিভ তাহলে কি মাল্টিপ্যারিটি হচ্ছে যে আমার মাল্টিপ্যারিটি আমাদের প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ওসিপি আমাদের প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি স্মোকিং। আরেকটা কি হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে স্মোকিং, ঠিক আছে। তাহলে মাল্টিপ্যারিটি, ওসিপি, স্মোকিং, আর আরেকটা হচ্ছে যে তোমার মেনোপজ। মাল্টিপ্যারিটি, ওসিপি, স্মোকিং এবং মেনোপজ, এগুলো হচ্ছে আমাদের প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের কি কি ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টর এবং কি কি আছে হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস একটু দেখবো, যেমন হচ্ছে যে বলা হয় কেন যে ফাইব্রয়েডটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। ওয়াই ফাইব্রয়েড ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট? কেন ফাইব্রয়েড ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট? কথা হচ্ছে যে এটা শুধুমাত্র রিপ্রোডাক্টিভ এজে হয়, এটা শুধুমাত্র রিপ্রোডাক্টিভ এজে হয়, কিন্তু বিফোর পিউবার্টি এবং আফটার মেনোপজ, বিফোর পিউবার্টি এবং আফটার মেনোপজ কিন্তু এটা হবে না, কারণ তখন কিন্তু আমাদের ইস্ট্রোজেন থাকে না। রিপ্রোডাক্টিভ এজে হচ্ছে এটা কনফাইন্ড টু রিপ্রোডাক্টিভ এজ, বিফোর পিউবার্টি আফটার মেনোপজে কখনো এটা হবে না। ইনক্রিজ সাইজ ডিউরিং প্রেগন্যান্সি, কারণ কি প্রেগন্যান্সিতে আমাদের ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে, তাহলে এটা ইনক্রিজ সাইজ ডিউরিং প্রেগন্যান্সি। আচ্ছা, তারপরে দেখা গেছে যে আমাদের যত ইস্ট্রোজেন রিসেপ্টর আছে ফাইব্রয়েডের মাসেল এবং তার আশেপাশের জায়গায় ইস্ট্রোজেন ইটু রিসেপ্টর বেশি, হ্যাঁ। তাহলে কি হচ্ছে এইসব কারণের জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে যে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, কারণ এটা রিপ্রোডাক্টিভ এজে হচ্ছে যখন আমার ইস্ট্রোজেন আছে শরীরে, যখন আমার ইস্ট্রোজেন থাকছে না, যেমন বিফোর পিউবার্টি আফটার মেনোপজ, তখন আমার অ্যাকচুয়ালি ফাইব্রয়েড হচ্ছে না। এরপরে তোমার যখন প্রেগনেন্ট হয় একটা মানুষ, তখন তার ইস্ট্রোজেন লেভেল বেশি থাকার জন্য এটা সাইজটা বেড়ে যাচ্ছে এবং ফাইব্রয়েডের রিসেপ্টর গুলো দেখা গেছে যে বেশি তোমার হচ্ছে যে ইচু রিসেপ্টর গুলো বেশি পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোভুলেশন, হ্যাঁ। ইউজুয়ালি আমাদের শরীরে যখন ইস্ট্রোজেন লেভেলটা বেশি থাকে তখনই কিন্তু আমাদের ওভুলেশনের প্রবলেম হয়, হ্যাঁ। পারসিস্টেন্ট হাই ইস্ট্রোজেন লেভেল কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ অ্যানোভুলেশন। তো এইগুলোর সাথে আসলে অ্যাসোসিয়েটেড করেই বলা হয়েছে যে ফাইব্রয়েডটা আসলে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশনটা আমি একটু পরে বলি, তার আগে হচ্ছে একটু বলে দিই রিপ্রোডাক্টিভ এজে কি কি সাইন সিম্পটম নিয়ে আসে। আচ্ছা, কখনো ফাইব্রয়েড পিউবার্টি এবং হচ্ছে পোস্টমেনোপজে হয় না দেখে রিপ্রোডাক্টিভ এজে হয় দেখে আমাদের এটা কনফাইন্ড টু রিপ্রোডাক্টিভ এজ। তো রিপ্রোডাক্টিভ এজে এটা সাইন সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে। একটা পেশেন্ট কি সাইন সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে, একটা হচ্ছে মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা পেশেন্ট মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইউজুয়ালি কিন্তু এই দুটো কমন জিনিস নিয়ে একটা পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করবে। তো তোমাদের যদি ক্লিনিক্যাল সিনারিও আসে তো এভাবেই কিন্তু আসবে যে একটা পেশেন্ট হয়তো রিপ্রোডাক্টিভ এজ বলবে যে 32 অথবা 35 ইয়ার্স এজ, তার সাইক্লিক্যাল ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা সাইক্লিক্যালি হচ্ছে, বাট এক্সেসিভ মিনস্ট্রুয়াল ব্লিডিং মানে মেনোরেজিয়া হচ্ছে। সামটাইমস কোন সাইকেলে সে ব্যথার কথা বলতেছে, কিন্তু স্পেসিফিক আসলে ফাইব্রয়েডে এরকম ক্রাইটেরিয়া, যেমন এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিস, একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে কনজেস্টিভ ডিসমেনোরিয়ার। ফাইব্রয়েডে কিন্তু এরকম স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই। যদি ডিসমেনোরিয়া হয়, 2 টাইপস অফ ডিসমেনোরিয়া থাকে সেটা আমি বলবো, কিন্তু পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করে মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি এবং ইনফার্টিলিটি। আরেকটা জিনিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেটা হচ্ছে লাম, এবং এটা
লাম্পটা ইউজুয়ালি কম প্রেজেন্ট করে, কারণ হচ্ছে যে এখনকার দিনে আগেকার মতন তো পেশেন্ট এত মানে অসচেতন না। এখনকার পেশেন্ট অনেক সচেতন তার শরীরের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে। যার জন্য এখন এই লাম্প জিনিসটা একটু কম পাওয়া যায়। আগেটা বেশি পেতো যে গ্রামের মানুষ কাউকে বলতে পারতো না, ব্লিডিং বেশি হচ্ছে এই কথাও কাউকে বলতে পারতো না, নিজের মধ্যে নিয়ে থাকতো। পরে দেখা গেছে যখন ফাইবারটা অনেক বড় হয়েছে, পেট ভারী হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, তখন যে সে হচ্ছে যে ডক্টরের কাছে আসতো যে হ্যাঁ আমার এখন এই প্রবলেম হচ্ছে, আমি একটা লাম্প পাচ্ছি বা একটা সোয়েলিং পাচ্ছি, তো সেই সব ক্ষেত্রে লাম্প পাওয়া যেত। তো এখনকার দিনে মেইনলি মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি এবং ইনফার্টিলিটিটা হচ্ছে তোমার প্রধান কারণ হিসেবে, মানে প্রধান ক্রাইটেরিয়া বা সিমটম হিসেবে দাঁড়াচ্ছে। এখন মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটির মধ্যে মেইনলি নিয়ে আসে হচ্ছে মেনোরেজিয়া। ঠিক আছে, মেনোরেজিয়া। হ্যাঁ, এখন মেনোরেজিয়ার কজ গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। যখন একটা ফাইব্রয়েড আমরা হচ্ছে যে পাই, হ্যাঁ, সেটা কি হিসেবে পাই, যে একটা যে সাইজ ছিল ইউট্রাস, সেই সাইজের থেকে এটা বড় হয়ে যায়। তো ইউট্রাসের সাইজ যদি বড় হয়, অবশ্যই তার ক্যাভিটিটাও বড় হবে। তাহলে মেনোরেজিয়ার একটা কজ হচ্ছে ইনক্রিজড সারফেস এরিয়া, ইনক্রিজ সারফেস এরিয়া, ইনক্রিজ সারফেস এরিয়া অফ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া যখন ক্যাভিটিটা বাড়বে, তখন অবশ্যই তার সারফেস এরিয়া বাড়বে। আমি যখন ছোট ছিলাম, যখন তখন আমার সাইজটা ছোট ছিল, আমার সারফেস এরিয়াও ছোট ছিল। এখন আমি বড় হয়েছি, তাহলে আমার সাইজটা বড় হয়েছে, আমার সারফেস এরিয়াও বড় হয়েছে। সেই একই রকম ভাবে যখন ইউট্রাসটা ফাইব্রয়েডের জন্য বড় হয়ে যায়, তার সারফেস এরিয়াটাও বড় হয়ে যায়। যখন বড় সারফেস থেকে তোমার অল্প অল্প করে যদি ব্লাড আসে, তাহলে তো অবশ্যই তার ব্লিডিংটা আগের তুলনায় একটু বেশি হবে। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়াটা বাড়ছে, এই এন্ডোমেট্রিয়ামের যে ভেসেল গুলো ছিল, যে নিয়ারেস্ট ভেসেল গুলো ছিল, এই ভেসেল গুলো কি হয়, ডাইলেটেশন হয়ে যায়। ডাইলেটেশন, ডাইলেটেশন অফ এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, ভেনাস প্লেক্সাস। হ্যাঁ, ডাইলেটেশন অফ এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস। ঠিক আছে। আচ্ছা, যখন ধরো আমার এটা হাত, আমার হাতে এখানে একটা লাম্প হয়েছে, তো এখানে যখন আমার হাতে একটা লাম্প হবে, তখন আমার মুভমেন্ট কি আগের মতনই থাকবে, নাকি আমার মুভমেন্টে কিছু চেঞ্জ হবে? আনিকা আনান, আমি যখন ক্লাস নেব তখন যে কোনো জিনিসেরই, ধরো তোমার নর্মাল থেকে কোনো কিছু যদি অ্যাবনর্মাল হয়, তাহলে তো চেঞ্জ হয়। তো ইউজুয়ালি আমরা জানি যে একটা ইউট্রাসের যে ফ্লোটা হয় অ্যান্টিগ্রেড ফ্লো হয়। অ্যান্টিগ্রেড ফ্লো মানে ফান্ডাস থেকে ইউজুয়ালি সে যাবে হচ্ছে তোমার সার্ভিক্সের দিকে। সবসময় ফ্লোটা এই ধরনের হয়, কখনো এমন না যে ফ্লোটা সার্ভিক্স থেকে হচ্ছে যে মুভমেন্টটা ওয়েভটা যাবে হচ্ছে ফান্ডাসে, জিনিসটা এরকম না। ফান্ডাস থেকে আসবে হচ্ছে সার্ভিসের দিকে। তাহলে অল্টার্ড মুভমেন্ট হবে, অল্টার্ড ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি, কন্ট্রাক্টিলিটি। আমাদের মেনস্ট্রুয়াল যে ফ্লোটা, এই ফ্লোটা যখন বন্ধ হয়, তখন কি কি জিনিস নিয়ে বন্ধ হয়? একটা হচ্ছে আমাদের হিমোস্ট্যাটিক মেকানিজম, এটার জন্য বন্ধ হয়। 2 নাম্বার হচ্ছে যে ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি, ইউট্রাস কন্ট্রাকশনের জন্য এর যে স্পাইরাল আর্টারি গুলো আছে, এই স্পাইরাল আর্টারি গুলো কি হয়, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ব্লিডিংটা বন্ধ থাকতো। এই কন্ট্রাক্টিলিটিটা যদি ঠিক মতো না হয় ফাইবারের জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্লিডিংটা পরিমাণ বাড়তে পারে, ডিউরেশন বাড়তে পারে। ঠিক আছে, তাহলে অল্টার্ড ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি। আর কি হচ্ছে, পেলভিক কনজেশন। পেলভিসের নিজে এই ফাইব্রয়েডের জন্য 4-5টা কি হয়, কনজেস্টেড হয়ে যায়। মানে পেলভিসের যে ভেসেল গুলো আছে, এগুলো কি হয়, কনজেস্টেড হয়ে এখান থেকে তোমার হচ্ছে যে ব্লিডিং করে। আর এটা হচ্ছে অল্টার্ড, অল্টার্ড তোমার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এন্ড থ্রম্বোক্সিন লেভেল। তার মানে এখানে কি হয়, নরমালি থ্রম্বোক্সিন A2 টা আমার কন্ট্রাক্টিলিটিতে হেল্প করে, তাহলে থ্রম্বোক্সিন A2 টা আমার কমে যাবে এবং প্রোস্টাসাইক্লিন টা আমার হচ্ছে যে বেড়ে যাবে, I2 টা আমার হচ্ছে যে বেড়ে যাবে। তাহলে কি কি হচ্ছে, একটা হচ্ছে ইনক্রিজ সারফেস এরিয়া অফ এন্ডোমেট্রিয়াম, dilatation of the endometrial venous plexus, altered uterine contractility, pelvic congestion, and altered prostaglandin and prostacyclin level। ঠিক, altered prostacyclin and thromboxane A2 level। ঠিক আছে, তাহলে এই সব কজের জন্য আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি এগুলোর জন্য মেনোরেজিয়া হচ্ছে। তাহলে কজ অফ মেনোরেজিয়া ইন ফাইব্রয়েড, এই ধরনের কোশ্চেন আসে কিন্তু তোমার রিটেনে শর্ট আনসার কোশ্চেন হিসেবে। তাহলে কিন্তু এভাবে আমাদের আনসার গুলো লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই ডিসমেনোরিয়া।
এরপরে কি, এরপরে হচ্ছে ডিসমেনোরিয়া। আচ্ছা, ইউজুয়ালি কিন্তু ফাইব্রয়েডের কোনো স্পেসিফিক ডিসমেনোরিয়া নাই। এটা তোমার হচ্ছে যে কনজেস্টিভও থাকতে পারে, স্পাজমোটিকও থাকতে পারে। হ্যাঁ, কনজেস্টিভ ডিসমেনোরিয়া থাকলে কি হয়, পেশেন্ট বলবে যে হ্যাঁ কি আমার মিনস্ট্রুয়েশনের 2 থেকে 3 দিন আগে থেকে ব্লিডিংটা আগে থেকে আমার ব্যথাটা শুরু হয়, এবং যখন আমার হচ্ছে যে ব্লিডিংটা শুরু হয় তখন আস্তে আস্তে আমার ব্যথাটা কমে। কিন্তু স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া কিন্তু ওর নাই। আরেকটা কি হতে পারে, স্পাজমোটিক হতে পারে কখন, যদি আমার হচ্ছে সাবমিউকোসাল ফাইব্রয়েড হয়। সাবমিউকোসাল ফাইব্রয়েড যেটা হচ্ছে পলিপয়েড আকার ধারণ করে। হ্যাঁ, পলিপয়েড আকার ধারণ করে, কারণ আমার যদি ক্যাভিটিতে কোনো কিছু থাকে তাহলে আমার যখন মেনস্ট্রুয়েশন হয় ক্যাভিটি থেকে সবকিছু বের করে দেওয়ার জন্য একটা কন্ট্রাকশন কাজ করে। তো ওই কন্ট্রাকশনটা হচ্ছে স্পাজমোটিক কন্ট্রাকশন। তাহলে আমার ডিসমেনোরিয়া কনজেস্টিভও হতে পারে ফাইব্রয়েডে, স্পাজমোটিকও হতে পারে ফাইব্রয়েডে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে যে ইনফার্টিলিটি। এরপরে রিপ্রোডাক্টিভ, এই যে ইনফার্টিলিটির কজটাও খুব ইম্পর্টেন্ট। একটা ইনফার্টিলিটির কজ আছে হচ্ছে ইউটেরাইন, একটা আছে হচ্ছে টিউবাল, একটা আছে তোমার হচ্ছে ওভারিয়ান, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল। হ্যাঁ, ওভারির সাথে হচ্ছে অ্যানোভুলেশন। ওভারির সাথে হচ্ছে অ্যানোভুলেশন। যেমন ওভুলেশন হচ্ছে না, যার ওভুলেশন হবে না তার কি হবে, প্রেগন্যান্সি আসবে না। পেরিটোনিয়ামের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস 10 থেকে 15% ক্ষেত্রে ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। আচ্ছা, টিউবার কজের মধ্যে কি, এগুলো সব কিন্তু দত্তে আছে, জাস্ট তোমরা দেখো এবং লিখে রাখো। যেটা এক্সট্রা কথা বলবো সেই কটাই শুধু লিখবে, এক্সট্রা কথা ছাড়া অন্য কিছু লেখার প্রয়োজন নেই। আচ্ছা, টিউবার কজ কি, টিউবার কজ এক হতে পারে যে ফাইব্রয়েডটা তোমার কর্মতে, যার জন্য কি হয়, টিউবালটা অবস্ট্রাকশন করছে, টিউব অবস্ট্রাকশন করতেছে। যদি এমন হয় যে ফাইব্রয়েডটা নিয়ার দা কর্ণ, তাহলে টিউব অবস্ট্রাকশন করতে পারে। আর কি করতে পারে, ইলংগেশন, ইলংগেশন অফ দা টিউব, ইলংগেশন অফ দা টিউব, টিউব ইলংগেশন করতে পারে কখন, যদি দেখা যায় যে আমার মানে বড় একটা ল্যাটারাল ওয়াল আমার ফাইব্রয়েড হয়েছে, বা ব্রড লিগামেন্ট আমার হচ্ছে যে ফাইব্রয়েড হয়েছে, যেটাকে বলা হয় প্যারাসাইটিক ফাইব্রয়েড। সেখানে দেখা যায় যে অনেক বড় ফাইব্রয়েডের জন্য টিউবটা বড় হচ্ছে। দেখা গেলো এখানে এত বড় ফাইব্রয়েড থাকে, এটার কমপ্রেসের জন্য টিউবটা অনেক বড় ইলংগেটেড হয়ে যায়। যখন টিউবটা ইলংগেটেড হবে, ওর যে ফাংশন থাকে সিলিয়ারি ফাংশন, এটাকে কি করে, এটাকে হ্যাম্পার করে, এটাকে হ্যাম্পার করে। আর একটা কি করে, বড় লেন্থ বড় হয়ে যাওয়ার জন্য এখানে যে একটা এসে ঢুকবে, ও দেখা যায় যে এই পর্যন্ত আসতেই পারে না, অ্যাম্পুলা পর্যন্ত আসতে পারে না, কারণ ওর তো নিজস্ব একটা মুভমেন্ট থাকে, তাই না? এই যে টিউবের সাকশন আর হচ্ছে ওভামের নিজস্ব কিছু মুভমেন্ট, এটার মাধ্যমে কিন্তু ও টিউবের মধ্যে ঢোকে। এখন যদি টিউবটা অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু ও একটা টাইমে এসে বসে থাকতে পারে না, যেখানে এসে ফার্টিলাইজেশন হওয়ার কথা সেখানে এসে বসতে পারে না। আবার কি হতে পারে, এই যে সিলিয়াটা, যে ইলংগেশনের জন্য যে সিলিয়াটা, এদের ফাংশনটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে, যার জন্য ওই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে কিন্তু ও জায়গা মতন আসতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে টিউবার কজ। আচ্ছা, এখন হচ্ছে মেন হচ্ছে ইউটেরাইন কজ। ইউটেরাইন কি কজ হতে পারে, একটা ইউটেরাইন কজ হতে পারে অল্টার্ড কন্ট্রাক্টিলিটির জন্য স্পার্ম অ্যাসেন্ট হ্যাম্পার করতেছে। আরেকটা হতে পারে যে তোমার এই যে ক্যাভিটি বড় হয়ে গেছে, এই ক্যাভিটি বড়ার জন্য তোমার কিন্তু স্পার্ম অ্যাসেন্টটা হ্যাম্পার করতেছে। তারপর তাহলে একটা হচ্ছে স্পার্ম অ্যাসেন্ট হ্যাম্পার করতেছে, আর একটা হচ্ছে ইমপ্লান্টেশন হ্যাম্পার করতেছে। ইমপ্লান্টেশন কিভাবে হ্যাম্পার করতেছে, এই যে এন্ডোমেট্রিয়াল যে ভেনাস প্লেক্সাস গুলো হচ্ছে যে ডাইলেটেশন হচ্ছে, তারপর তোমার হচ্ছে যে এন্ডোমেট্রিয়ালটা হাইপারপ্লাসিয়া হচ্ছে, এইভাবে কি করতেছে, ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে আমাদের অল্টার করতেছে ফাইব্রয়েড, তো ইমপ্লান্টেশন হ্যাম্পার করতেছে। আচ্ছা, আর কি আছে অ্যাসোসিয়েটেড, ডিসপ্যারিউনিয়া, আর আছে হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিসপ্যারিউনিয়া আর মেনোরেজিয়া। এগুলোতে তোমার কি হচ্ছে, এইগুলোতে তোমার কোয়ার্টাল ফ্রিকোয়েন্সি ইউজুয়ালি কম হয়ে যায়, তো এই দিক থেকে ইনফার্টিলিটির কজ। তাহলে ইনফার্টিলিটির কজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার ইউটেরাইন, একটা হচ্ছে টিউবাল, একটা ওভারিয়ান, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল। আচ্ছা, আর কি সিমটম নিয়ে প্রেজেন্ট করে, প্রেসার সিমটম। হ্যাঁ, যদি একটা ফাইব্রয়েডের সাইজ 14 উইকস বা তার বেশি হয়, তাহলে কিন্তু এটা আমরা অ্যাবডোমেনে একটা লাম্প হিসেবে মানে আমরা প্যালপেট করতে পারি। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আমরা এটা পারবো না। তো যদি এমন হয় যে ইউটেরাইন সাইজটা 14 উইকস এর বেশি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রেসার সিমটম আসতে পারে।
কি কি প্রেশার সিমটম আসতে পারে? এক হতে পারে আমার হচ্ছে যে নার্ভ টিংলিং সেন্সেশন, এটা বলতে পারে পেশেন্ট, অথবা আমার গ্রয়েন পেইন এর কথা বলতে পারে। আর আরেকটা হতে পারে যে তোমার হচ্ছে যে সায়াটিকা, ফুড ড্রপ, এই জিনিসগুলো হতে পারে। আর ইউরেটারে কম্প্রেস করে কি করতে পারে? হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটা। অনেক সময় ইউরিনারি রিটেনশন করে যদি লার্জ অ্যান্ট্রোয়াল যেটাকে কম্প্রেস করে ফেলে, এবং এটা যদি নেয়ার মানে লোয়ার ট্রান্স সেগমেন্ট, তাহলে সেটা কি করে? স্ফিংটারকে ইউজুয়ালি হচ্ছে যে কম্প্রেস করে, ব্ল্যাডার স্ফিংটার। সেই ক্ষেত্রে মানুষ ইউরিনারি রিটেনশন হিসেবেও প্রেজেন্ট করে, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন হিসেবে প্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কম্প্রেশন সিনড্রোম। আচ্ছা, এখন একটা প্রেগনেন্ট ওম্যান যদি ফাইব্রয়েড নিয়ে আসে, তাহলে তার কি কি সমস্যা হতে পারে? তাহলে ফাইব্রয়েড ইন প্রেগন্যান্সি, এটা কিন্তু গাইনোকোলজিক্যাল প্লাস অবস্টেট্রিক্স দুটার ক্ষেত্রে কোশ্চেন হিসেবে আসতে পারে। যদি এটা আর্লি প্রেগন্যান্সি হয় তাহলে প্রিটার্ম লেবার হতে পারে। আর্লি প্রেগন্যান্সি যদি হয় তাহলে অ্যাবর্শন নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর্লি প্রেগন্যান্সিতে অ্যাবর্শন, লেট প্রেগন্যান্সিতে প্রিটার্ম লেবার। এছাড়া কি হতে পারে? আইওজিআর হতে পারে। আইওজিআর এবং লেবারের সময় অবস্ট্রাক্টেড লেবার, প্রোলং লেবার, ম্যাল প্রেজেন্টেশন, এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, ঠিক আছে, ডেলিভারির সময়। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে সিমটম। এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, সিমটম। সরি, সিমটম তো বলছি হচ্ছে সাইন, এখন হচ্ছে তোমার সাইন। এখন সিমটম বলছি, এখন হচ্ছে তোমার সাইন। হ্যাঁ, তো সাইন কি কি পাবো? ফার্স্ট হচ্ছে পার অ্যাবডোমিনাল ফাইন্ডিং, অ্যাবডোমিনাল এক্সামিনেশন। ইউজুয়ালি আমার কিন্তু অন জেনারেল এক্সামিনেশন খুব বেশি চেঞ্জ হয় না ফাইব্রয়েডে। যদি এক্সেসিভ মেনোরিজের থাকে তাহলে জেনারেল এক্সামিনেশনে আমি কি পাবো? জেনারেল এক্সামিনেশন আমি শুধু এনিমিয়াটা পাবো। হ্যাঁ, আর কোনো কিছু না। জেনারেল এক্সামিনেশনে শুধু এনিমিয়া। এরপরে আসা হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি এটা 14 উইকস অথবা গ্রেটার দেন 14 উইকস হয়, তাহলে আমরা একটা প্যালপেবল মাস পাবো, একটা প্যালপেবল মাস। হ্যাঁ, প্যালপেবল মাস যেটা কি হতে পারে? তোমার লোয়ার অ্যাবডোমিনের প্যালপেবল মাস। এটা কি হতে পারে? সারফেসটা ইরিগুলার অর লোবিউলেটেড, নন টেন্ডার, রেগুলার মার্জিন, নন টেন্ডার, রেগুলার মার্জিন, লোয়ার পোল নট রিচড। কোনো পেলভিক অর্গান যেগুলো পেলভিস থেকে অ্যারাইজ করে, সেগুলোর কিন্তু লোয়ার পোল আমরা কখনো পাই না। এবং লোয়ার পোল পাচ্ছি না, এই কথাটা বলতে হবে, কারণ লোয়ার পোল পাচ্ছি না বলে আমি বুঝাচ্ছি যে হ্যাঁ, এটা পুরোপুরি অ্যাবডোমিনাল না, এটা পেলভিস থেকে অ্যারাইজ করেছে। আর হচ্ছে মুভ করে, হ্যাঁ, মুভমেন্ট হচ্ছে সাইড টু সাইড, আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি পাবো? যদি এটা 14 উইক সাইজের উপরে থাকে যদি, তাহলে আমরা একটা প্যালপেবল মাস পাবো। মাসটা কেমন হবে? ইউজুয়ালি ইরেগুলার লোবিউলেটেড সারফেস। কিন্তু কথা আছে, যদি এমন হয় যে আমার ইন্ট্রামুরাল ফাইব্রয়েড এবং এটা সিঙ্গেল সলিটারি, তাহলে সেক্ষেত্রে তুমি সারফেসটা স্মুথও পেতে পারো। তবে ইউজুয়ালি আমরা কি পাই? ইউজুয়ালি আমরা ইরেগুলার অথবা লোবিউলেটেড সারফেস পাই। তাহলে ইরেগুলার লোবিউলেটেড সারফেস, নন টেন্ডার উইথ রেগুলার মার্জিন, লোয়ার পোল নট রিচড and it moves side to side but not up and downwards, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে পার ভ্যাজানাল এক্সামিনেশন। এখন পার ভ্যাজানাল এক্সামিনেশনে ইন্সপেকশন আমরা কিছুই পাবো না। ইন্সপেকশনে নাথিং, নীল। ইন্সপেকশন আমরা কিছুই পাবো না। যদি একটা পেশেন্ট পিভি ব্লিডিং যখন হচ্ছে যে তোমার মাসিক হয়, তখন যদি আমাদের কাছে আসে, তাহলে তুমি সেক্ষেত্রে লিখতে পারো পিভি ব্লিডিং পজিটিভ, এতটুকু। আচ্ছা, ইন্সপেকশনের পরে হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশনে আমরা ইউজুয়ালি কোনো কিছু পাবো না। তবে কথা আছে, তবে এমন যদি হয় যে আমার হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েডটা একদম পলিপয়েড আকার ধারণ করে, পেডাঙ্কুলেটেড সাবমিউকাস ফাইব্রয়েড পলিপয়েড আকার ধারণ করে সার্ভিক্স দিয়ে বের হয়ে গেছে, তখন হয়তো পলিপয়েড মাস আমরা পেতে পারি। মাস। হ্যাঁ, তবে এটা কিন্তু খুব রেয়ার। তো এটা আমার মতে এটা তোমাদের হচ্ছে উল্লেখ করারই দরকার নাই। স্পেকুলাম এক্সামিনেশনে নেই। এখন বায়োম্যানুয়াল এক্সামিনেশনে আমি কি পাবো? বায়োম্যানুয়াল এক্সামিনেশনে এনলার্জড ইউটেরাস,
এনলার্জড ইউটেরাস, হ্যাঁ ইউটেরাসটা হচ্ছে আমরা পাবো এনলার্জড। অথবা তো হচ্ছে যে দ্য মাস ইজ ফেল্ট দিয়ে আমি এভাবেই লিখবো, দ্য মাস, দেয়ার ইজ এ মাস ইন দ্য মিড লাইন। একই রকমের ক্রাইটেরিয়া, ইরেগুলার আর লোবুলেটেড সারফেস, নন টেন্ডার, রেগুলার মার্জিন, লোয়ার, এখানে লোয়ার পোলের কথা আমরা বলবো না, নন টেন্ডার, রেগুলার মার্জিন, একটু মুভ সাইড টু সাইড। এখানে এক্সট্রা কোন কথাটা আমাকে বলতে হবে যে মুভমেন্ট অফ মাস, movement of mass correspond with movement of surface, movement of surface, eh? Movement of mass correspond with movement of surface, eh? And the mass cannot differentiated from uterus, uterus থেকে মাসটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। তো এগুলো হচ্ছে তোমার তাহলে বায়োম্যানুয়াল এক্সামিনেশনের ক্রাইটেরিয়া। হ্যাঁ আচ্ছা, বায়োম্যানুয়াল এক্সামিনেশন পরে পারভেজেনের মধ্যে আরেকটা আছে বা পাররেক্টাল এক্সামিনেশন, এটা আসলে ফাইব্রয়েডে করার কোনো প্রয়োজন হয় না। পাররেক্টাল এক্সামিনেশন শুধুমাত্র আমরা স্পেসিফিক ম্যালিগন্যান্সিতে করব, এন্ডোমেট্রিওসিসে করব, হ্যাঁ অন্যান্য জায়গায় করার প্রয়োজন নেই। আচ্ছা, এই যে এতটুকু পর্যন্ত যে আমি পড়াইছি, কারো কোনো সমস্যা আছে? এই যে সাইন পর্যন্ত যে পড়াইলাম, কারো কোনো সমস্যা আছে? কোনো কিছু বোঝা যাচ্ছে না, এরকম কিছু আছে? ডক্টর নার্গিস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি ইনভেস্টিগেশন করব না, ইনভেস্টিগেশন করে এখন কি করব, ইনভেস্টিগেশন করে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। আচ্ছা, ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা ইনভেস্টিগেশনের পরে কি করবো, একটু কমপ্লিকেশন করবো। আচ্ছা, ইনভেস্টিগেশন আমি কি করব? ইনভেস্টিগেশন আমরা যদি ম্যারিড হয়, ফাইব্রয়েড যে সবসময় ম্যারিড ওমেনদের হবে এমন কোনো কথা নাই, আনম্যারিড ওমেনদের হতে পারে। যদি আনম্যারিড ওমেনদের হয় আমরা কি করব, আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন। তবে বেস্ট হচ্ছে টিভিএস। যদি আমাদের রিপ্রোডাক্টিভ এজ ম্যারিড ওমেন হয় আমরা অবশ্যই কি করব, টিভিএস করব। হ্যাঁ আচ্ছা, এখন টিভিএস এ কিন্তু স্পেসিফিক ওইভাবে কোনো ডেফিনেটিভ কোনো আসলে সাইন সিমটম নাই। আমরা কিভাবে টিভিএস ফাইন্ডিংটা লিখে, এটা আল্ট্রাসোনোগ্রাফি ক্লাস যখন নেব তখন তোমাদের বলবো। তারপর আমি একটু বলছি কি ফাইন্ডিং পাই। এনলার্জড ইউটেরাস, enlarged uterus, heterogeneous myometrium, heterogeneous myometrium, enlarged uterus, heterogeneous myometrium থাকবে, যেটা কিনা হচ্ছে যে লোবিউলেটেড হতে পারে, এটা অ্যান্টেরিয়র ওয়ালে হতে পারে, লোবিউলেটেড হেটেরোজেনাস মায়োমেট্রাম ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অর পোস্টেরিয়র বা ওয়েল সার্কামস্ক্রাইবড মায়োমেট্রিয়াম, ওয়েল সার্কামস্ক্রাইবড, তোমার এটা ইকোজেনিক, হাইপোইকোইক অথবা হাইপারিকোইক হতে পারে। হ্যাঁ তোমার ফাইব্রয়েডের স্পেসিফিক কোনোই নাই, এটা হাইপোইকোইকও হতে পারে, হাইপারিকোইকও হতে পারে, মানে ইকোজেনিসিটিটা কমতেও পারে বেশি হতেও পারে। তার জন্য আমরা বলি যে ভ্যারিয়েবল ইকোজেনিসিটি। তো তুমি এভাবে লিখতে পারো যে এনলার্জড ইউটেরাস উইথ হাইপোইকোইক অর হাইপারইকোইক ওয়েল সার্কামস্ক্রাইবড মাস ইন এনি ওয়াল অফ দ্য ইউটেরাস, মানে এটা অ্যান্টেরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে। আচ্ছা, আর কি থাকতে পারে? ভাস্কুলারিটি। ডপলারে আমি কি দেখবো? ভাস্কুলারিটি বেশি থাকবে কোথায় থাকবে? পেরিফেরিতে, পেরিফেরিতে। হ্যাঁ পেরিফেরিতে ভাস্কুলারিটি ইনক্রিজ থাকবে, সেন্ট্রালে ভাস্কুলারিটি থাকে না। কারণ ইউজুয়ালি ফাইব্রয়েডের ভেসেল গুলো আসে হচ্ছে জাস্ট ক্যাপসুলের নিচ দিয়ে। হ্যাঁ যার জন্য পেরিফেরাল পোর্শনে আমার ভাস্কুলারিটি থাকবে, সেন্ট্রাল পোর্শনে আমার কোনো ভাস্কুলারিটি থাকবে না। তাহলে আমার টিভিএস এর ক্রাইটেরিয়া কি? এনলার্জড ইউটেরাস, এ ওয়েল সার্কামস্ক্রাইবড hypoechoic or hyperechoic mass in the wall of the uterus. আর কি? ভাস্কুলারিটিটা increased in the periphery on color Doppler. ঠিক আছে? আচ্ছা, তাহলে এক নম্বরে গেল আল্ট্রাসোনোগ্রাফি। আমরা আর কি করতে পারি? আমরা এমআরআই করতে পারি, এমআরআই করতে পারি অথবা আমরা সিটি করতে পারি। আর কিভাবে ডায়াগনোসিস করতে পারি? হিস্টেরোস্কোপি করে ডায়াগনোসিস করতে পারি। হিস্টেরোস্কোপি, হিস্টেরোস্কোপি করে আমরা কি ডায়াগনোসিস করতে পারি? শুধুমাত্র সাবমিউকোসাল ফাইব্রয়েড, শুধুমাত্র সাবমিউকোসাল ফাইব্রয়েড আমরা ডায়াগনোসিস করতে পারি হিস্টেরোস্কোপিতে। আচ্ছা, আর কি করতে পারি? এএসআইএস, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা দিয়েও কি শুধুমাত্র সাবমিউকোসাল ফাইব্রয়েড আমরা হচ্ছে যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি দিয়ে করতে পারি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি ডায়াগনোসিস করতে পারি হচ্ছে তোমার ফাইব্রয়েড। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কমপ্লিকেশনে যাব। কমপ্লিকেশনে থেকে একটু কিছু কোশ্চেন আসে।
কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে ফাইব্রয়েড? কমপ্লিকেশনের মধ্যে কিন্তু সব আসবে, যে ডিজেনারেশন, অ্যাট্রফি, এগুলো সব আসবে। হ্যাঁ, ডিজেনারেশন। আচ্ছা, কি কি ডিজেনারেশন হতে পারে এটা বইয়ে আছে। আমাদের মোস্ট কমন ডিজেনারেশন হচ্ছে হায়ারিং ডিজেনারেশন। হায়ারিং ডিজেনারেশন এটা অ্যারাউন্ড 65%। কেন হায়ারিং ডিজেনারেশনটা কমন? কারণ হচ্ছে এটা যে কোনো এজে এটা হতে পারে। এটা পোস্টমেনোপজাল রিপ্রোডাক্টিভ এজেও এটা হচ্ছে যে হতে পারে। এটা যে কোনো ধরনের ফাইব্রয়েড হতে পারে, ছোট বড় সব ধরনের ফাইব্রয়েড হতে পারে, যার জন্য হায়ারিং ডিজেনারেশনটা সবচেয়ে কমন। আর কি ডিজেনারেশন হয়? সিস্টিক ডিজেনারেশন, ক্যালসিফিক ডিজেনারেশন, ফ্যাটি ডিজেনারেশন, আর একটা কি আছে? রেড ডিজেনারেশন। এখন রেড ডিজেনারেশনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, হায়ারিং ডিজেনারেশনটা কমন কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কি? রেড ডিজেনারেশন। কেন রেড ডিজেনারেশন হবে? ইউজুয়ালি প্রেগন্যান্সিতে। কখন? ল্যাটার হাফ অফ প্রেগন্যান্সি, ল্যাটার হাফ অফ প্রেগন্যান্সি। আর কখন হবে? পিউর পেরামে হয়ে যাবে, পিউর পেরিয়ামে। কেন? কারণ হলো যখন আমার হচ্ছে যে প্রেগন্যান্সিতে 20 উইকস এর বেশি হয়, আমাদের শরীরে কিন্তু হরমোন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো হরমোন লেভেলটা যখন বাড়বে তখন এই হরমোন গুলো আমাদের ফাইব্রয়েডের উপর কাজ করে কি করবে? ফাইব্রয়েডকে সাইজে বড় করে ফেলবে। ফাইব্রয়েডের সাইজে বড় করে ফেলবে। আর আমি কি বলছি যে ব্লাড ভেসেল গুলো থাকে হচ্ছে পেরিফেরিতে, তো ও এই সব জায়গা সাপ্লাই দিচ্ছে, এইসব জায়গায় সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে, এই ব্লাড ভেসেল থেকে কিন্তু ওর সেন্ট্রাল পোর্শনটা ততই দূরত্বে চলে যাচ্ছে, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, যার জন্য সেন্ট্রাল পোর্শনে ব্লাড সাপ্লাইটা একদম কমে যায় এবং এখানে ডিজেনারেশন শুরু হয়ে যায়। এবং এটা ইউজুয়ালি হয় হচ্ছে প্রেগন্যান্সিতে এবং পিওর পেরামে। ঠিক আছে? আচ্ছা, এখন রেড ডিজেনারেশন, ওয়াই ইট ইজ রেড ডিজেনারেশন? কারণ যখন আমরা এই যে ফাইব্রয়েডের ডিজেনারেশন হবে, এর মধ্যে ব্লাড ভেসেল আসবে, তখন আমরা কি পাই? হিমোলাইজড রেড সেল গুলো পাই। ওই হিমোলাইজড রেড সেল গুলো দেখতে হচ্ছে লাল, এবং এটা কাটলেও দেখা যায় যে একদম বিফি রেড, গরুর মাংস একদম কাঁচা অবস্থায় যেরকম লাল হয়, এই ফাইব্রয়েডটা যখন রেড ডিজেনারেশন হয় তখন এটাকে কাট সেকশন করে ম্যাক্রোস্কোপিক্যালি দেখা গেছে যে এটা ওরকম গরু মাংসের মতনই লাল। তো যার জন্য এটার নাম হচ্ছে বিফি রেড থেকে রেড ডিজেনারেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডিজেনারেশন হয়েছে। ডিজেনারেশন ছাড়া আমাদের আর কি কি হতে পারে? ডিজেনারেশন ছাড়া আমাদের হতে পারে অ্যাট্রফি। অ্যাট্রফি কখন হয়? ইউজুয়ালি পোস্ট মেনোপোজে অ্যাট্রফি হবে। পোস্ট মেনোপোজ, মেনোপোজ। হ্যাঁ, কেন পোস্ট মেনোপোজ? কারণ আমাদের তখন ডিক্রিজ ইস্ট্রোজেন লেভেল, আমাদের শরীরে কোনো ইস্ট্রোজেন থাকে না। তো যখন ইস্ট্রোজেন থাকে না, ইস্ট্রোজেনই তো মেইনলি খাবার ফাইব্রয়েডের, ইস্ট্রোজেন হরমোন আর হচ্ছে যে ব্লাড ফ্লো, এই দুটো হচ্ছে ওর খাবার। তো যখন আমাদের হরমোন থাকে না, তখন এমনি এমনি ও শ্রিঙ্ক করে এবং অ্যাট্রফিড হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? ইনফেকশন হতে পারে, ইনফেকশন হতে পারে, নেক্রোসিস হতে পারে। আচ্ছা, ইনফেকশন নেক্রোসিস কখন হবে এবং কাদের হবে? ইউজুয়ালি সাবমিউকোসাল ফাইবার। সাবমিউকোসাল ফাইবার যদি আমার কি হয়? পলিপয়েড হয়। পলিপয়েড হয় তখন হচ্ছে যে এর যে নিচে একদম টিপে থাকে, ওরও তো আস্তে আস্তে ব্লাড সাপ্লাইটা কমতে থাকে। তো ওর ক্ষেত্রে দেখা যায় যে এরকম আস্তে আস্তে তোমার ব্লাড সাপ্লাইটা যখন কমে যায়, সেখানে তোমার ইনফেকশন হয় এবং সেখান থেকে তোমার হচ্ছে যে নেক্রোসিসটা হয়। আচ্ছা, আর কি হতে পারে? ভেনাস চেঞ্জ। ভেনাস চেঞ্জ হতে পারে, যেমন তোমার হচ্ছে যে লিম্ফ্যানজাইক্টাসিস, মানে তোমার লিম্ফ ভেসেল, তারপরে ভেনাস প্লেক্সাস ডাইলেটেশন হতে পারে। আচ্ছা, আর 6 নাম্বার একটা কি আছে? সার্কোমেটাস চেঞ্জেস। সার্কোমেটাস চেঞ্জেস এটা কি? আমি এর আগে বলছি এটা লেস দেন 0.01%, সরি লেস দেন 0.1%। ঠিক আছে? লেস দেন 0.1%, মানে 1000 জনের মধ্যে আমার একজনের এরকম হচ্ছে তোমার বিনাইন থেকে ম্যালিগন্যান্সিতে চলে যেতে পারে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমার কমপ্লিকেশন। আচ্ছা, এইটা ছাড়া আর কি কমপ্লিকেশন হতে পারে? ইমার্জেন্সি কিছু কমপ্লিকেশন আমার হতে পারে, যেমন হচ্ছে পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড। পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড, কারণ যদি পেডাঙ্কুলেটেড হয় তাহলে সেটা হচ্ছে ইমার্জেন্সি অপারেশনের ইন্ডিকেশন। আর এটা কি হতে পারে? ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং, এটা 7, এটা 8। ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং। ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং কোথা থেকে হতে পারে? আমার সাবসেরাস ফাইব্রয়েড আছে, উপরে অনেক ভেসেল আছে,
হঠাৎ করে ভেসেল গুলো রাপচার হয়ে গেল, কারণ এই ভেসেল গুলো কি হয়, ফ্রাজাইল। তো হঠাৎ করে আমার ভেসেল রাপচার হয়ে গেল এবং আমার সেখান থেকে ব্লিডিং শুরু হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আমার আর দুইটা হচ্ছে কমপ্লিকেশন। এটা হচ্ছে ইমার্জেন্সি কমপ্লিকেশন, যখন আমার ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা আর কি হতে পারে? 9 নাম্বার আরেকটা হতে পারে কি, ইরাইথ্রোপোয়েটিক ফাংশন। ইরাইথ্রোপোয়েটিক ফাংশন থাকে। হ্যাঁ, ইরাইথ্রোপোয়েটিক ফাংশন থেকে ফাইব্রয়েড, সেটার জন্য আমার কি হয়, পলিসাইথেমিয়া হতে পারে। পলিসাইথেমিয়া হতে পারে। তাহলে এগুলো হচ্ছে যে আমার কি কমপ্লিকেশন, এগুলো আমার হচ্ছে ফাইব্রয়েডের কমপ্লিকেশন। তাহলে আমি ইনভেস্টিগেশন জানলাম, আমি কমপ্লিকেশন জানলাম। এখন আমার মেইন যে কাজ, হ্যাঁ এখন আমি জানবো হচ্ছে ট্রিটমেন্ট। এখন আমি কি জানবো? এখন আমি হচ্ছে ট্রিটমেন্ট জানবো। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তার আগে একটু আমরা ফাইব্রয়েডটা আঁকাই। আচ্ছা এই ছবি থেকে কিছু বোঝা যাচ্ছে? এই ছবি থেকে কিছু বোঝা যাচ্ছে? তোমাদের একটা তোমাদের দত্ত বইটা কি বের করেছো? আনিকা আর আনি, হ্যাঁ দত্ত বই একটা ছবি আছে, এরকম একটা ছবি আছে, ছবিটা বের করো। বের করছো সবাই? আচ্ছা এটা হচ্ছে ফাইব্রয়েডের ক্লাসিফিকেশন। দাঁড়াও 1 মিনিট। তাহলে জিরো হচ্ছে আমাদের টোটালি পেডাঙ্কুলেটেড সাব মিউকাস ফাইব্রয়েড। জিরো হচ্ছে আমার টোটালি পেডাঙ্কুলেটেড সাব। এই ছবিটা ভালো করে বুঝতে হবে। এই ছবিটা এই কারণে বুঝতে হবে কারণ এই ছবির উপর ডিপেন্ড করে করে আমরা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, এই ছবির উপর ডিপেন্ড করে আমরা আমাদের ম্যানেজমেন্ট, কারণ ইউজুয়ালি কিন্তু তোমাদের এই ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, কারণ বাকি যা বলছে সব কিন্তু তোমাদের বইয়ে আছে, ওটা কিন্তু তুমি মুখস্থ করতে পারবা। কিন্তু এটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু তুমি তোমার মেইন যে পোর্শন, স্পেসিফিক যে পোর্শন, যে কার কি ম্যানেজমেন্ট দিবা, এটা কিন্তু তুমি বুঝতে পারবা না। আচ্ছা তাহলে জিরো হচ্ছে আমাদের টোটালি সাবমিউকাস। হ্যাঁ, জিরো হচ্ছে আমার সাবমিউকাস পেডাঙ্কুলেটেড, সাবমিউকাস পেডাঙ্কুলেটেড। 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা আমাদের সাবমিউকাস, বাট এটা 50% হচ্ছে সাবমিউকাস। সাবমিউকাস হচ্ছে আমার গ্রেটার দ্যান 50%, তাই না? 2 নাম্বার কি? 2 নাম্বার আমার সাবমিউকাস, বাট এটা লেস দ্যান 50% আমাদের সাবমিউকাস পোরশন, আর গ্রেটার দ্যান 50% আমার হচ্ছে ইন্ট্রামুরাল পোরশন। আচ্ছা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রামুরাল, বাট এটা 3 নাম্বারটা কিন্তু এটা, আর এর ভিতরে আমি এটা হচ্ছে 0 1 2 3 4। হ্যাঁ, তাহলে 3 নাম্বারটা হচ্ছে আমাদের এটা ইন্ট্রামুরাল, বাট এটা হচ্ছে টাচেস এন্ডোমেট্রিয়াম। ইন্ট্রামুরাল বাট টাচেস এন্ডোমেট্রিয়াম। 4 নাম্বারটা হচ্ছে আমাদের কমপ্লিটলি ইন্ট্রামুরাল, 4 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে আমাদের ইন্ট্রামুরাল গ্রেটার দ্যান, ইন্ট্রামুরাল হচ্ছে বেশি হচ্ছে 50%। হ্যাঁ, আর বাকিটুকু আমাদের হচ্ছে যে সাবসেরাস। এখানে আরেকটা আসবে, বাকিটুকু আমাদের হচ্ছে সাবসেরাস। 6 নাম্বার। আচ্ছা আর হচ্ছে 6 নাম্বারটা আমাদের কি? 6 নাম্বারটা আমাদের মেইনলি সাবসেরাস হচ্ছে গ্রেটার দ্যান 50%, আর বাকিটুকু আমাদের হচ্ছে ইন্ট্রামুরাল। আর 7 নাম্বারটা হচ্ছে পেডাঙ্কুলেটেড, 7 নাম্বারটা হচ্ছে পেডাঙ্কুলেটেড সাবসেরাস।
আর 8 নাম্বার একটা আছে, 8 নাম্বারটা হচ্ছে আদার, যেটা এটার মধ্যে আসে না। এতটুকু কি ক্লিয়ার? এটা কিন্তু বুঝতে হবে, এতটুকু কি ক্লিয়ার? জিরো, হ্যাঁ, জিরোটা হচ্ছে আমাদের কমপ্লিটলি সাবমিউকাস পেডাঙ্কুলেটেড। পেডাঙ্কুলেটেড কেন? কারণ ওর একটা পেডিকাল আছে এবং এটা কমপ্লিটলি সাবমিউকোসাল, এটার মধ্যে কোনো ইন্ট্রামুরাল পার্ট নাই। ঠিক আছে? 1 নাম্বারটা হচ্ছে আমাদের সাবমিউকোসাল, সাবমিউকোসাল, কিন্তু ওই কিছু ইন্ট্রামুরাল পার্ট আছে, তবে সাবমিউকোসাল পার্ট গ্রেটার দ্যান 50%। 50 ভাগের বেশি আমার সাবমিউকোসাল পার্ট, আর একটু আমার হচ্ছে যে ইন্ট্রামুরাল পার্ট আছে। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার যেটা কি, সেটা হচ্ছে সাবমিউকোসাল, কিন্তু 50% এর কম সাবমিউকোসাল পার্ট, 50% এর বেশি আমার ইন্ট্রামুরাল পার্ট। ঠিক আছে? 3 গেল। আচ্ছা 2 গেল, এখন হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে যে আমার এটা পুরোপুরি ইন্ট্রামুরাল, কিন্তু ক্লোজ টু দা এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামকে জাস্ট টাচ করছে, ক্লোজ টু দা এন্ডোমেট্রিয়াম। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বারটা আমরা পুরোপুরি ইন্ট্রামুরাল এবং এটা ক্যাভিটির কাছেই যায় নাই, শুধুমাত্র মাসেলের মধ্যে আছে। 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা আমার মাসেলের মধ্যে আছে, কিন্তু কিছু ওর সাবসেরাস পোরশন আছে, কিছু ওর সাবসেরাস পোরশন আছে, কিন্তু 50% এর বেশি ওর ইন্ট্রামুরাল পোরশন। আর 6 নাম্বারটা কি, 6 নাম্বারটা আমার সাবসেরাস, তবে কিছু ইন্ট্রামুরাল পোরশন আছে, 50% এর বেশি আমার সাবসেরাস পোরশন। আর 7 নাম্বারটা কি, 7 নাম্বারটা সম্পূর্ণটুকুই সাবসেরাস, এটার মধ্যে কোনো ইন্ট্রামুরাল পোরশনই নাই। তাহলে দেখো এই 7 নাম্বারটা আর এই 0 নাম্বারটা, এই দুটার মধ্যে কোনো ইন্ট্রামুরাল পোরশন নাই, আর বাকি সব কয়টা কিন্তু একটু একটু করে বাইরে ভিতরে ভিতরে বাইরে এরকম আছে। এতটুকু ক্লিয়ার? না, কথা শুনে তো মনে হচ্ছে না। জি আপু। আচ্ছা নার্গিস, তুমি একটু বলো তো, এটা দেখে দেখে বলো। এটা হচ্ছে প্রথম জিরো, যেটা জিরোটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে গিয়া সাবমিউকোসাল, মানে হচ্ছে ক্যাভিটির মধ্যে আছে। এটা হচ্ছে পেডাঙ্কুলেটেড, ইন্ট্রামুরাল কোনো পার্ট নাই, পেডাঙ্কুলেটেড। হ্যাঁ। আর যেটা ওয়ানটা হচ্ছে 50% হচ্ছে আপনার সাবমিউকোসাল, আর হচ্ছে মোর দেন 50% সাবমিউকোসাল, আর কিছু অংশ ইন্ট্রামুরাল আর এন্ডোমিটারের মধ্যে আছে। আর 2 যেটা, ওটা হচ্ছে আপনার মোর দেন 50% হচ্ছে আপনার ইন্ট্রামুরাল, আর লেস দেন 50% হচ্ছে আপনার সাবমিউকোসাল। আর 3 যেটা, ওটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ট্রামুরাল, আর জাস্ট পাঁচটা হচ্ছে এন্ডোমিটারিয়াম। আর 4 হচ্ছে কমপ্লিটলি ইন্ট্রামুরাল। আর 5 নাম্বারটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম, 5 নাম্বারটা হচ্ছে ইন্ট্রামুরাল, কিন্তু সাবসেরাসের লেস দেন 50% সাবসেরাস। আর 6 নাম্বার হচ্ছে মোর দেন 50% সাবসেরাস। আর 7 নাম্বারটা হচ্ছে গিয়া একদম কমপ্লিট হচ্ছে সাবসেরাস, মানে প্যারাকুলেট। হ্যাঁ, আর 8 নাম্বারটা বলছো ওরা হচ্ছে আদার্স। আদার্স এর মধ্যে হচ্ছে যে বাকি যেগুলো আছে, যেমন সার্ভাইকাল ফাইব্রয়েড, তারপর ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, এগুলো হচ্ছে যে তোমার আদার্স এর মধ্যে আছে। আরেকটা আছে তোমার জায়ান্ট, যেটা হচ্ছে 2 to 5, এই সম্পূর্ণটা মিলে যদি একটা ফাইব্রয়েড হয়, তাহলে সেটা হচ্ছে জায়ান্ট। তাহলে জিনিসটা কেমন হবে? এরকম হবে, এরকম সাইজের যদি কোনো ফাইব্রয়েড থাকে যেটা ক্যাভিটি থেকে একদম পিছন পর্যন্ত চলে গেছে, তাহলে সেটা হচ্ছে যে আমার জায়ান্ট ফাইব্রয়েড। ঠিক আছে, যেটাকে বলে হাইব্রিড, হাইব্রিড ফাইব্রয়েড। আচ্ছা, এখন আমরা একটু ম্যানেজমেন্টে যাই। ঠিক আছে, আমাদের ফাইব্রয়েডের ম্যানেজমেন্ট আছে হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অবজারভেশন, যেটাতে আমি কিচ্ছু করবো না, জাস্ট অবজার্ভ করবো। আচ্ছা, 2 নাম্বার কি আছে? 2 নাম্বার আছে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, হ্যাঁ। আর 3 নাম্বার আছে হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে এখন অবজারভেশন আমি কাদেরকে দিব? মানে আমি চাচ্ছি না যে এখনই আমি ওষুধ দেই বা কোনো কিছু দেই, এটা আমি অবজারভেশনে রাখতে চাচ্ছি। কাদেরকে দিব? যাদের অ্যাসিম্পটোমেটিক, কোনো সিমটম নাই, ইনসিডেন্টাল ডায়াগনোসিস, অ্যাসিম্পটোমেটিক, হ্যাঁ, লেস দ্যান 12 উইক সাইজ, এবং ফলো পসিবল। মানে ধরো তোমার একটা ফাইব্রয়েড, তুমি ইনসিডেন্টালি কোনো কারণে ধরো পেশেন্টের চেক আপ করতে আসছে, হোল বডি চেক আপ আছে না, অনেকে এখন কিন্তু
প্রত্যেক বছর বছর একটা হচ্ছে মাস্টার চেক আপ করে। তো ওইটা চেক আপ করার জন্য আসছে, এসে দেখছে যে না, তার একটা ছোট একটা 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার একটা ফাইব্রয়েড আছে ইন্ট্রামুরাল, কিন্তু তার অন্য কোনো সিমটম নাই। তাহলে তার ক্ষেত্রে আমি কি করব? তার ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে, আপনার এই ফাইব্রয়েডটা কোনো সমস্যা করতেছে না, যেহেতু আপনার কোনো সিমটম নাই, তো আপনি তাহলে হচ্ছে যে অবজারভেশনে থাকেন। তবে ফলো আপটা ইম্পর্টেন্ট। কেউ যদি বলে যে না ম্যাডাম আমার আছে, ঠিক আছে, কিন্তু আমি এই যে আপনার আসতে পারবো না, প্রতি 6 মাস পর পর আমি আপনার কাছে আসে দেখাতে পারবো না, 1 বছর পর পর আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে পারবো না, তার ক্ষেত্রে কিন্তু তুমি আবার অবজারভেশনে রাখবা না। তার ক্ষেত্রে তোমাকে সার্জারি না হোক কোনো একটা ট্রিটমেন্ট দিয়ে ছাড়তে হবে পেশেন্টকে। হ্যাঁ, কিন্তু কোনো পেশেন্ট যদি এমন হয় না, তার কোনো সিমটম নাই এবং ইউটেরাসের সাইজটাও ছোট এবং পেশেন্টের হচ্ছে ফলো আপের জন্য কম্প্যাটেবল, তাকে সে হচ্ছে যে আমরা যদি বলেছি হ্যাঁ তোমাকে 6 মাস পর পর এসে দেখা হতে, সে রাজি আছে। এবং ফলো আপটা কেমন হবে? তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা তোমার 6 মান্থলি, কিন্তু তোমার আল্ট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশনটা তোমাকে করতে হবে ইয়ারলি। তাহলে তোমার ফলো আপটা কেমন হবে? যাদেরকে তুমি অবজারভেশনে রাখতেছো, ফলো আপটা হবে হচ্ছে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন এভরি 6 মান্থলি আর আল্ট্রাসোনোগ্রাফি এভরি 1 ইয়ারলি। ঠিক আছে, এটা ক্লিয়ার? কথা বলতে হবে, কথা বলতে হবে ক্লাসে। আচ্ছা, এখন হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। কাদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট দিব? অবশ্যই সিমটোমেটিক হতে হবে। সিমটোমেটিক প্লাস ফার্টিলিটি ম্যানেজমেন্ট চাচ্ছে, ফার্টিলিটি ম্যানেজমেন্ট। সিমটোমেটিক সে, এবং সে কি করে রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ করতে যাচ্ছে, রিপ্রোডাক্টিভ এজে, তাহলে আমি তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেব। তারপরে ধরো কেউ সার্জারি করতে চায়, হ্যাঁ সার্জারি করতে চায়, বাট হি ইজ নট ফিট ফর সার্জারি। এখন তার এনিমিয়া আছে, এনিমিয়া কারেকশন করতে হবে। তাহলে টু কারেক্ট এনিমিয়া। এরপরে ফাইব্রয়েডটা অনেক বেশি বড়, এত বেশি বড় যে তোমার কাছে মনে হচ্ছে এই ফাইব্রয়েডটা অপারেশন করার আগে তোমাকে এমন সাইজ করতে হবে যাতে তার ব্লিডিং কম হয়, পেশেন্টের মরবিড কন্ডিশনটাকে তুমি রিডিউস করতে চাচ্ছ। কারণ অনেক বেশি ফাইব্রয়েড যদি অনেক বড় হয়, যেটা তোমার অপারেশন করার জন্য তোমার সার্জিক্যাল ডিফিকাল্টি হতে পারে, ইনজুরি হতে পারে, চারপাশে ইনজুরি হতে পারে, তারপরে তোমার হচ্ছে যে ব্লাড ভেসেলে তোমার হচ্ছে ইনজুরি হয়ে ব্লিডিং বেশি হতে পারে। এইসব ক্ষেত্রে তুমি সাইজটা এবং ভাস্কুলারিটিটা কমাতে চাচ্ছ ফাইব্রয়েড, তাহলে সেক্ষেত্রেও তুমি আগে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে সাইজটা এবং ভাস্কুলারিটিটা কমায় দেন সার্জারি করতে পারো। হ্যাঁ, তাহলে টু রিডিউস সাইজ এন্ড ভাস্কুলারিটি অফ ফাইব্রয়েড বিফোর সার্জারি, ঠিক আছে? সার্জারি আগে তুমি তার সাইজ এবং ভাস্কুলারিটি কমাতে যাচ্ছ। আর কি হতে পারে? টু ফ্যাসিলিটেট হিস্টেরোস্কোপিক এন্ড ল্যাপারোস্কোপিক অপারেশন। ঠিক আছে, তাহলে অনেক বড় একটা ফাইবার যেটা কিনা তুমি ল্যাপারোস্কোপিক্যালি আনতে পারবা না, কিন্তু পেশেন্ট চাচ্ছে যে হ্যাঁ আমার অপারেশনটা ল্যাপারোস্কোপিক্যালি হোক, আমি পেট কেটে অপারেশন করবো না। তাহলে তার ক্ষেত্রে তুমি কি করতে পারো? আগে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তাকে ছোট করতে পারো, সাইজটা ছোট করবা, সাথে ভাস্কুলারিটিটাও কমবে, এবং তারপর তুমি হচ্ছে যে অপারেশন করলে ল্যাপারোস্কোপিক্যালি বা হিস্ট্রোস্কোপিক্যালি, যেটা হোক। যদি সাবমিউকোসাল ফাইবারের হয় তুমি হিস্ট্রোস্কোপিক্যালিও মাইমেক্টমি করতে পারো। তাহলে আমার কি কারেক্ট এনিমিয়া, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, যে ফার্টিলিটি চাচ্ছে, রিডিউস সাইজ এন্ড ভাস্কুলারিটি বিফোর সার্জারি, ফ্যাসিলিটেড হিস্ট্রোস্কোপিক অর ল্যাপারোস্কোপিক হচ্ছে অপারেশন, আর কি নট ফিট ফর সার্জারি, পেশেন্ট অপারেশনের যোগ্য, মানে অপারেশন করার ক্রাইটেরিয়া সে ফিল করতেছে, যে ফাইব্রয়েডের এই ক্রাইটেরিয়া থাকলে যে অপারেশন করতে হয় সে ফিল করতেছে, কিন্তু তার এমন কোনো কোমরবিডিটি আছে যার জন্য তুমি তার অপারেশন করতে পারছো না, তাদেরকে তুমি মেডিকেল ট্রিটমেন্ট দিবে, নট ফিট ফর সার্জারি বা সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, আরেকটা কি করতে পারো? কোনো পেশেন্ট ওয়েট করতে যাচ্ছে, উইথহোল্ড সার্জারি, মানে কিছু সময় সে টেম্পোরারি উইথহোল্ডিং সার্জারি, কিছু সময় সে হচ্ছে ওয়েট করতে যাচ্ছে যে না আমার এখন ফ্যামিলিয়ার কোনো প্রবলেম আছে, সোশ্যাল কোনো প্রবলেম আছে, আমি এখনই সার্জারি করবো না,
আমি কিছুদিন পরে যে সার্জারিটা করতে চাই, সেক্ষেত্রে তুমি কিছুদিনের জন্য মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারবা। তাহলে এগুলো হচ্ছে তোমার মেডিকেল ট্রিটমেন্টের ইন্ডিকেশন। এখন তুমি কি দিয়ে মেডিকেল ট্রিটমেন্ট দিবা? মোস্ট কমনলি এখন ব্যবহার করা হয় হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, মোস্ট কমনলি এখন ব্যবহার করা হয় হচ্ছে প্রোজেস্টেরন। আর হচ্ছে যে প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটরটা, যেমন ইউরিপ্রিস্টাল অ্যাসিটেট। তারপর প্রোজেস্টেরনের মধ্যে তুমি ডায়নোজেস্ট, নরমেস, তারপর হচ্ছে জেস্ট্রিনন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, এগুলো দিয়ে তুমি ট্রিটমেন্ট করতে পারবা। কেন প্রোজেস্টেরনটা দিয়ে বেশি আমাদের হচ্ছে যে ট্রিটমেন্ট করা হয়? কারণ আমরা জানি যে থাইরয়েড হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, থাইরয়েড ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। তাহলে আমাকে এমন কিছু ওষুধ দিতে হবে যেগুলো এই ইস্ট্রোজেনকে শরীরে কমায় দেয়, শরীরে ইস্ট্রোজেন কমায় দেয়, অথবা এই ফাইব্রয়েডের রিসেপ্টর গুলোকে, ইস্ট্রোজেন রিসেপ্টর গুলোকে ইনঅ্যাক্টিভেট করে ফেলে। এটাই তো আমাদের হচ্ছে টার্গেট। তাহলে আমাদের কি করতে হবে? প্রোজেস্টেরন দিতে হবে। প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন 17 হাইড্রক্সি স্টেরয়েড, এটাকে ডাউন রেগুলেট করে অ্যাক্টিভ ইস্ট্রোজেনকে ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেনে কনভার্ট করে, মানে এস্ট্রাডিওলটাকে স্ট্রং করে ফেলে। এস্ট্রাডিওলটা আমাদের সবচেয়ে অ্যাক্টিভ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন তিনটা আছে, E1, E2, E3। ফার্স্টে হচ্ছে এস্ট্রাডিওল সবচেয়ে অ্যাক্টিভ, দেন এস্ট্রায়ল, এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে এস্ট্রন। এস্ট্রন খুবই কম অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, এটা হচ্ছে যে এত বেশি ফাংশনিং না এস্ট্রনটা। যার জন্য যখন আমি প্রোজেস্টেরন দিব, ও এই 17 হাইড্রক্সি স্টেরয়েডকে ইনহিবিট করে, যার জন্য এস্ট্রাডিওলটা এস্ট্রনে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি করেও ইস্ট্রোজেন রিসেপ্টর গুলো ডাউন রেগুলেশন করে, যাতে ইস্ট্রোজেন রিসেপ্টর কাজ করতে পারে না। আর কি করবো? ওর অ্যান্টি মাইটোটিক কিছু ইফেক্ট আছে, যার জন্য এই ফাইব্রয়েডের যে সেল গুলো আছে এগুলো যাতে গ্রোথ না হয়, মাইটোসিস না হয়, যার এই জন্য ও কি করে? অ্যান্টি মাইটোটিক অ্যাক্টিভিটি করে গ্রোথটাকে কমায়। তো এইভাবে ইউজুয়ালি আমাদের প্রোজেস্টেরন গুলো কাজ করে থাকে। তো সবকটা প্রোজেস্টেরনের ক্ষেত্রে একই কাজ। আচ্ছা, আরেকটা জিনিস বলি নাই, থাইরয়েডে কিন্তু আইওসিডি, লিভোনর্জেস্ট্রাল আইওএস, যেটা হরমোন কন্টেনিং আইওসিডি, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এইটার জন্য আমাদের এই ছবিটা দরকার। এইগুলো মুছে ফেলি। এতটুকু তো বুঝছো, তাই না? মুনিরা তাপসী। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমাদের সার্জিক্যাল কি কি অপশন আছে। ফার্স্ট হচ্ছে মায়োমেক্টমি, যেটা নিয়ে আমরা খুবই টেনশনে থাকি যে হ্যাঁ, এই পেশেন্ট এটা নিয়ে আসছে, আমি কি ওর মায়োমেক্টমি করবো নাকি আমি ওকে ট্রিটমেন্টে যাবো? এটা আমাদের কাছে একটা ঝামেলার মনে হয়। ফার্স্টে আমরা করবো হচ্ছে মায়োমেক্টমির ইন্ডিকেশন, তারপরে আমরা এই ছবিতে যাচ্ছি। মায়োমেক্টমি ইন্ডিকেশন, মায়োমেক্টমি ইন্ডিকেশন। আচ্ছা, ফার্স্টে আমি কি বলছিলাম? ফার্স্টে আমি বলছিলাম যে একটা পেশেন্টকে আমি অবজারভেশন করব। তো আমি যদি দেখি একটা পেশেন্ট অবজারভেশনের সময় ফাইব্রয়েডের সাইজ 3 সেন্টিমিটার বা তার বেশি বেড়ে গেছে ইয়ারে, অবজারভেশনের সময় আমি দেখতেছি যে অবজারভেশনাল পিরিয়ডে দেখতেছি যে ফাইব্রয়েডের সাইজ 3 সেন্টিমিটার বা বেশি হয়ে গেছে, তাহলে র্যাপিডলি গ্রোয়িং ফাইব্রয়েড যদি হয়, 1 বছরে যদি দেখি যে তার 3 সেন্টিমিটার বা তার বেশি হয়ে গেছে, তাকে আমার অপারেশন করতে হবে। আচ্ছা, এটা গেছিল অবজারভেশন। তারপরে মেডিকেল ট্রিটমেন্টে দিছি, ধরো অবজারভেশনের থেকে একটা ইন্ডিকেশন পাইছি মায়োমেক্টমি, যে আমার অবজারভেশনে ছিল, তারপর অবজারভেশন করতে করতে আমি দেখি যে না, তো ওর তো অনেক বেশি বাড়তেছে, গ্রোথ বেশি হচ্ছে, তাহলে এই টিউমারটাকে রাখা যাবে না, গ্রোথ বেশি হচ্ছে মানে এটা খারাপ টিউমার, তো আমি ওকে অপারেশন করবো। ঠিক আছে, অবজারভেশনের গ্রুপ শেষ। এখন দেখি মেডিকেল ট্রিটমেন্ট দিছি। হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্ট 10 জনের মধ্যে এই 7 জনের তোমার ট্রিটমেন্ট দিয়ে তারা সুস্থ, তার সিমটম কন্ট্রোল হয়েছে। বাকি 3 জনের সিমটম কন্ট্রোল হচ্ছে না, এবং তার এত বেশি মেনোরেজিয়া হচ্ছে যে ও এনিমিক হয়ে যাচ্ছে, ওকে আমার ইনজেক্টেবল আয়রন দিতে হচ্ছে, ওকে আমার ব্লাড ট্রান্সফিউশন দিতে হচ্ছে, ও ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, তাহলে তাকে আমার মায়োমেক্টমি করতে হবে। তাহলে কি? নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট। ঠিক আছে, নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আসো এটার ক্ষেত্রে।
এটার ক্ষেত্রে যে কোনো সাবমিউকাস ফাইব্রয়েড, যে কোনো সাবমিউকাস ফাইব্রয়েড যেটা ক্যাভিটি ডিস্ট্রাকশন করছে, যে কোনো ফাইব্রয়েড উইথ ক্যাভিটারি ডিস্ট্রাকশন আমাকে অবশ্যই মায়োমেক্টমি করতে হবে। যে কোনো ফাইব্রয়েড উইথ ক্যাভিটারি ডিস্ট্রাকশন আমাকে অবশ্যই অপারেশন করতে হবে। তাহলে ক্যাভিটারি ডিস্ট্রাকশন মানে যেটা ক্যাভিটিতে চলে আসতেছে, তাহলে দেখো যেটা পুরোপুরি পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড ওটা ক্যাভিটিতে আসতেছে। তারপর 1 নাম্বার যেটা সাবমিউকাস ওটা ক্যাভিটিতে আসতেছে, যেটা 50% বেশি ছিল সেটাও ক্যাভিটিতে আসতেছে, যেটা 50% কম ছিল সেটাও ক্যাভিটিতে আসতেছে। তাহলে 0, 1, 2 এই তিনটা ভ্যারাইটি ক্যাভিটারি ডিস্টরশন আছে। তাহলে এদেরকে কি করতে হবে? অবশ্যই অপারেশন করতে হবে। এদেরকে কি করতে হবে? অবশ্যই অপারেশন করতে হবে। তাহলে আমার হচ্ছে ফাইব্রয়েড উইথ ক্যাভিটারি ডিস্টরশন, ফাইব্রয়েড উইথ ক্যাভিটারি ডিস্টরশন। এটা কি যে কোনো সাইজের হইলেই? যে কোনো সাইজের, কারণ আমাদের যে কয়টা ফাইব্রয়েড আছে তার সেটা কিন্তু ডিপেন্ড করতেছে সিমটম গুলো যে কোন টাইপের ফাইব্রয়েড। ইট ইজ নট দ্য সাইজ অফ দ্য ফাইব্রয়েড। হ্যাঁ, যখনই দেখবো যে একটা ফাইব্রয়েড আমাদের সিমটম করতেছে তখনই আমাদের বুঝতে হবে অবশ্যই এটা কিছু সাবমিউকোসাল পার্ট আছে, সাবমিউকোসাল পার্ট আছে। কারণ যখনই আমার ক্যাভিটি ডিস্ট্রাকশন করবে তখনই কিন্তু আমাদের কাছে পেশেন্ট সিমটম নিয়ে আসবে। তো যে কোনো ফাইব্রয়েড যেটা ক্যাভিটারি ডিস্ট্রাকশন করবে সেটাকে আমাদের অপারেশন করতে হবে, এনি সাইজ।